জাঙ্কুক এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি যে হোপ, সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না। যে হোপ কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে, কি করেছিস তুই? জাঙ্কুকের কণ্ঠস্বর ভিজে আসছে, পুনরায় দুফোঁটা পানি গড়িয়ে পড়লো গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। যে হোপ আটকে উঠে শুধালো, কি, তুই তেকে মেরেছিস? জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে শুধু। জেহবের বুঝতে বাকি নেই যে জাঙ্কুক তেকে মারার ক্রোধেই নিজেকে আহত করেছে। ভ্রু গুটিয়ে জেহব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে জাঙ্কুক বলল, আমায় রোজের সাথে কথা বলতে দেখে তের মাথায় রক্ত উঠে গেছে, যা তা উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস জাঙ্কুক, রোজের জন্য তুই তেকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে জেহব। আমি তেকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, আমি রোজকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। জেহব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। জাঙ্কুক বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্টে শুধালো, আমি এখন কি করব জেহব? জেহব দীর্ঘশ্বাস ফেলছে বারবার, কিছুটা ভেবে বলল, দেখ, এখন তো তুই আগের মতো নেই। এখন তো তুই তোর প্রতি পজিটিভ। এজন্যই তো আজকে এভাবে রিয়েক্ট করেছে। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। জাঙ্কুক খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস তে খুব জেদি। এটাই আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কখনোই কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনোদিনও কথা বলবে না। জেহব কপাল গুটিয়ে প্রশ্ন করলো, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিছিস? জাঙ্কুক তপ্ত স্বরে বলল, একটা। জেহব স্বাভাবিক কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। রোজকে নিয়ে কিছু ভাবছিস? দেখি আর পড়তে চাইবে ওর কাছে? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে জবাব দিল, দুদিন পর পর ওর জন্য টিচার কোথা থেকে খুঁজবো আমি? ওকে রোজের কাছেই পড়তে হবে। জেহব কোমল কণ্ঠে বলল, আচ্ছা, সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। হাসপাতালে যাব কেন? জেহব স্বাভাবিক কণ্ঠেই বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি ডাক্তার দেখালে ভালো হতো না? জাঙ্কুক সংকটজনক স্বরে বলে উঠল, এটা আমার শাস্তি। জেহব খুব ভালো করে জানে জাঙ্কুককে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। জেহব চিন্তিত স্বরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে? জাঙ্কুক এক পলক তাকালো দেয়ালে লাগানো ঘড়ির দিকে, 10টা বাজতেছে। গভীর কণ্ঠে জবাব দিল, কি করবো বুঝতে পারছি না, তের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। জেহব জানালার দিকে চেয়ে বলল, বাহিরে তো বৃষ্টি, একটু ওয়েট কর, তাহলে বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো নে। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে সুগাকে কল করলো। প্রথমবারেই রিসিভ হলো কল। সুগা ফোন রিসিভ করে সালাম দিল। জাঙ্কুক সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় তুই? সুগা স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? জাঙ্কুক নিরট কণ্ঠে জবাব দিল, এমনি। সুগা চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? জাঙ্কুক গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল। জেহব আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকেতে কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে ব্যালকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল ব্যালকনিতে। গ্রিল ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরে ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে তের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশ সম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে তের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে তেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যেই অষ্টাদশী গত 17 বছরে রাতের বেলা একে ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণের কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানি তোপে ধীরে ধীরে কোমর ছাড়িয়ে নিচে নামতে থাকে চুল। তে আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে তেদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। তের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে তেও সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়লো। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। তে আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্বই ছিল না। তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমায় কেন ওনার প্রতি
প্রতি দুর্বল বানিয়েছো। আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষি পলক বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে, তার সাথে বৃষ্টির পানি মিশে কানে নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময়তে নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘন্টা খানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গাইছে, আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবুও লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়। চিঠি লিখবো না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে জাংকুক এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে জিন কল করলেন। জাংকুক কল রিসিভ করে সালাম দিল। জিন সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? জাংকুক স্বাভাবিক কণ্ঠেই বলল, আসবো, একটু পরে। কেন? রাগান্বিত কণ্ঠে জিন বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? তুই বাহিরে বাহিরে থাকিস, সুয়া নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোন 1-2 দিন পর কি যে হয় কে জানে, খায় না কিছু না। তোরা যদি রাতেই না খাবি তাহলে বলে রাখতে পারিস, আমরাও তোদের জন্য আর রান্না করব না। জাংকুক হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসলো। নীরব কণ্ঠে শুধালো, তুই খাইনি? জিন সহসা উত্তর দিলেন, না। জাংকুক গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লো। জাংকুককে রুম থেকে বের হতে দেখে জেহব আর লি জাংসুক দুজনেই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা কি 10:30-এর মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ জাংকুকের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। জাংকুকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। জেহব স্বাভাবিক কণ্ঠেই বলল, চল আমি তোকে দিয়ে আসি। জাংকুক শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একা যেতে পারবো। জেহব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখছিস? তুই এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। জাংকুক শক্ত দৃষ্টিতে তাকালো জেহবের দিকে, তাতে দাঁত চেপে ঘোষণা করলো, বললাম তো যেতে পারবো। লি জাংসুক ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? জাংকুক আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাতমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো জাংকুক। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি-শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় তের রুমের দিকে। তের দরজার সামনে এসেই বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তারপর আবার হাতের উপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা ছ্যাদ করে উঠলো। ভিতরের দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের উপর ফোন, ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। জাংকুক রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজলো, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও তেকে পেল না। জেনি রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে জেনি দরজা খুললো। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? জাংকুক উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তে কোথায়? জেনি স্বাভাবিক স্বরে উত্তর দিল, আপু তো রুমেই। সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরই হতে দেখিনি। জাংকুকের চোখে মুখে চিন্তার ছাপ পড়লো। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। জাংকুক আবারও তের রুমে গেল। সব জায়গায় পুনরায় দেখলো, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে জাংকুকের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে উঠলো, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। জাংকুক দরজা ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না। সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে জাংকুকের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। জাংকুক বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। জাংকুক ছাদের চারপাশে দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে জাংকুকের দৃষ্টি পড়ে। রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের উপর পড়ে আছে মাথা, আর শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। জাংকুক আকস্মাত চিৎকার দিয়ে উঠল, তে! এক মুহূর্তে দৌড়ে গেল তের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে জাংকুকের প্রণয়িনী। জাংকুকের হাত কাঁপছে, তবুও ঝাঁপড়ে ধরল তের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাড় থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। তের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম। জাংকুক কয়েকবার আকুল স্বরে তেকে ডাকলো, কিন্তু তে নিস্তেজ হয়ে পড়ে আছে। তের এই অবস্থা দেখে জাংকুকের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে, তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তের ক্ষেত্রে ঠিক এই ঘটনাই ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল তার মনে।
তার প্রতিফলন ঘটলো এভাবে। জাঙ্কুক সহসা দুহাতে কোলে তুলে নিল তেকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলিন মুখের পানে। জাঙ্কুকের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অধরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে তের রুমে ঢুকলো। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে তেকে বসিয়ে দিল। টাওয়ালেনে হাত মুখ আর মাথা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। ইয়নজুনের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। দুইবার ডাকার পরই ইয়নজুন দরজা খুলল। জাঙ্কুকের জলসিক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? জাঙ্কুক তপ্ত স্বরে বলল, মামুনি তুমি একটু তের রুমে যাও, ওর অবস্থা ভালো না, আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথাগুলো বলল জাঙ্কুক। ইয়নজুন আটকে উঠে বললেন, কি হয়েছে? জাঙ্কুক চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। জাঙ্কুক ছুটল দরজার দিকে। ইয়নজুন দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা, মেয়ের মুখ গোমরা থাকলে যেখানে চিন্তায় পড়ে যান ইয়নজুন, সেখানে মেয়ে অসুস্থ মানে ইয়নজুনের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে জাঙ্কুক ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু জাঙ্কুকের সর্বাঙ্গ ভেজা। তের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল জাঙ্কুক। নরম স্বরে বলল, আসবো? ইয়নজুন কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। জাঙ্কুক ঢুকলো। জাঙ্কুকের পিছনে পিছনে ডাক্তারও তের রুমে ঢুকলো। জাঙ্কুকের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপও নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড তেকে দেখলো কিনা। জাঙ্কুক উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠেই বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়া হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও, একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক ওষুধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে তের রুমে আসছে। তে তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। ইয়নজুন তের পায়ে হাতে মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার তেকে ডাকছেন। তের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন। জাঙ্কুক ওষুধগুলো টেবিলের উপর রেখে তের ওয়ার্ডরোবের একটা ডয়ার খুললো। একটাতে জামা কাপড়, দ্বিতীয় ডয়ার খুলতেই চোখে পড়লো সকল ইলেকট্রনিক জিনিস। সেখান থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল জাঙ্কুক। তের কাছে দাঁড়িয়ে ইয়নজুনকে বললেন, মামুনি তুমি ওকে একটু ধরে বসো। জাঙ্কুক নিজেই হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে তের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকোতে কিছুটা সময় লাগলো। পুনরায় তেকে শুইয়ে দিয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে। ইয়নজুন জাঙ্কুককে শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তোর চাচুকে বলে আসি, মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। জাঙ্কুক গভীর কণ্ঠে বলল, তের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। ইয়নজুন ঠিক আছে বলে চলে গেলেন। ইয়নজুন রুম থেকে বেরিয়ে যেতেই জাঙ্কুক তের সন্নিকটে বসলো। তের বাম হাত জাঙ্কুকের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল কানের কাছে। গুনগুন করে বলল, मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे वादा है मेरा, तू मांग ले मुस्कुराके, मेरा प्यार हक है तेरा। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লো। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো তের হাতে। কিছুক্ষণের মধ্যে ইয়নজুন ফিরে আসলেন। ইয়নজুনও মেয়ের ডান হাতে দু পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পর পর থেকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পর তের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়েছে। ইয়নজুন কান্না করতে করতে তেকে ডাকছে, তে এই তে কি হয়েছে তোর? তে কয়েকবার পিটপিট করে চাইলো মায়ের দিকে, বুঝে উঠতে পারছে না তার সাথে তখন কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো তে। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা জাঙ্কুক ভাইয়ের দিকে। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তের পানে। তেও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল জাঙ্কুক ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল জাঙ্কুক ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল তে। ইয়নজুন তের কপালে হাত রেখে আটকে উঠলেন। সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, তের তো জ্বর উঠতেছে। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে। ইয়নজুন চিন্তিত স্বরে বললেন, সুগা কোথায় আছে? জাঙ্কুক শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি আসতেছে। তে নিস্তেজ অবস্থায় পড়ে আছে। চোখ খুলে জাঙ্কুক ভাইকে দেখার শক্তিটুকুও যেন পাচ্ছে না। কথা বলো তো বহু দূরের বিষয়। জাঙ্কুক নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। ইয়নজুন তেকে কোনো রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিচে ধরে রেখেছেন। জাঙ্কুক ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে তে। তৎক্ষণাৎ ছোট করে হা করলো। জাঙ্কুক ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যেই জাঙ্কুক ভাই তার মনের ভেতর সারাক্ষণ একা দোক্কা খেলতো, সেই জাঙ্কুক ভাইকে
দিকে চোখে মেলে দেখার সাধ্য তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল, পরের বার দিতে গেলে আস্তে করে ডানে বামে ঘাড় ঘোরালো। জাঙ্কুকও বুঝতে পারলো তের অভিব্যক্তি, জোর করলো না আর, হাত ধুয়ে নিজের হাতেই তের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার তের কপালে হাত রাখলো। জ্বরের মাত্রা বাড়ছে। জাঙ্কুক শীতল কণ্ঠে বলল, মামুনি তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। জাঙ্কুক পেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10 থেকে 15 মিনিট পর সুগা দৌড়ে বাড়িতে ঢুকে। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে সুগাকে। তের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে তের? তের পাশে বসে কপালে হাত রাখলো, থার্মোমিটার এনে জ্বর মাপলো 100 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা। তের জ্বরে কাঁপছে। সুগা ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আরেকটা কম্বল এনে বোনের গায়ে জড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জল পড়তে দিল। ইয়ঞ্জনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সুগা মায়ের দিকে চেয়ে মুলায়ম কণ্ঠে বলল, ডাক্তার কি বলেছে? ইয়ঞ্জন কান্নারত কণ্ঠে বলেছেন সিরিয়াস কোনো সমস্যা নেই, রেস্ট নিতে আর চিন্তা কম করতে ওষুধ দিয়ে গেছেন। ঔষধ খাওয়ানো হয়েছে? ইয়ঞ্জন কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জাঙ্কু খাইয়ে দিয়ে গেছে। সুগা নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করলো, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হয়ে গেল ওখান থেকে গেছে। সুগা আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে জাঙ্কুক রুমে এসে ব্যালকনিতে পায়চারি করতে লাগলো। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয়, আবার ভারী বর্ষণ শুরু হয়ে যায়। তাপমাত্রা কম থাকার পরও জাঙ্কুকের শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারা কুচকুচে কালো বর্ণের হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাত হয়ে গেছে, খায়নি এখনো, তাই মুখটা মলিন হয়ে আছে। হাতের অবস্থাও করুন। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল, বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়লো। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করলো, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? জাঙ্কুকের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক প্রণয়িনী 2 বছরের নীরবতা করে করে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গরুগম্ভীর থাকতে দেখা, আর যার কারণ সে নিজেই। একটা সামান্য ভুলের কারণে গত 2টি বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এর চেয়ে বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনো সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি অনুভূতি তার অতলস্পর্শী বিশালতার সমুদ্রের ন্যায়, যা কখনো পরিমাণ করা সম্ভব নয়। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে 2টি রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশ যাওয়া, দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করা। জাঙ্কুক বাড়ির প্রতিটি সদস্যের থেকে মতামত নিয়েছিল সেদিন। এমনকি তার হৃদয়হরণীর কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কি চায়। ছোট হৃদয়হরণীর অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেদিনও জাঙ্কুকের চোখে চোখ রাখেনি, জাঙ্কুকের কোনো কথার উত্তরও দেয়নি। 2 বছর যে ললনার অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও জাঙ্কুক শেষবার যাওয়ার আগে অভিভূতর ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না, কিন্তু না, সেদিনও মুখ ফুটে কিচ্ছু বলেনি তার প্রেয়সী। জাঙ্কুক পাড়ি জমালো ভিন দেশে। পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর।